আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় বৃষ রাশির রোহিণী নক্ষত্র। 2026 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এখানে আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে চন্দ্র, কারণ আপনাদের মূল নক্ষত্র অধিপতি হলো চন্দ্র। রাশি অধিপতি শুক্রকে বিবেচনায় নিতে হবে। এই দুটো গ্রহকে মূলত বিবেচনায় নিলেই হয়ে যায়। আর রাশিতে শনির দৃষ্টি থাকবে, আর বিশেষ প্রভাব কিন্তু এখানে আমি দেখছি না। এগুলো নিয়ে আলোচনা করলে আমরা বৃষ রাশি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব। তো দেখা যাক এখানে বৃষের সময়টা কেমন। এখানে দেখতে পাচ্ছি বৃষ রাশিতে এই মাসে কোনো বিশেষ গ্রহ নেই, শুধু শনির একটা দৃষ্টি দীর্ঘদিন ধরেই আছে। 25-26 সাল থাকবে, এই 25 সালেও ছিল, 26 সালেও বৃষ রাশিতে দৃষ্টি থাকবে। তো সেই দৃষ্টি সাপেক্ষে একটা কথা স্পষ্ট করেই বলা যায়, আপনাদের মধ্যে গাম্ভীর্যের বোধ এটি আছে। তবে এই গাম্ভীর্য আপনার জন্য ভালো, কারণ শনি রাজযোগকারী গ্রহ। বৃষ রাশি সাপেক্ষে শনি হচ্ছে রাজযোগকারী গ্রহ, যার জন্য শনি যদি আপনার রাশির উপর প্রভাব ফেলে অবশ্যই তা আপনার জন্য শুভ ফল দেবে। এখানে শুক্র হচ্ছে আপনার রাশির অধিপতি, আর এখানে চন্দ্র তুঙ্গি হয়, চন্দ্র আপনার নক্ষত্র অধিপতি। শুক্র চন্দ্রের প্রভাবে আপনার মধ্যে আবেগ বেশি, মাত্রাতিরিক্ত আবেগ রয়েছে এবং সহানুভূতির মাত্রাটা বেশি। এই কারণে মানুষের সাথে আপনার যে অ্যাটাচমেন্ট এটা একটু বেশি থাকে, ফলে মানুষ আপনাকে অনেক ক্ষেত্রে ব্যবহার করে নেয়। আর এই ব্যবহারের কারণে পরবর্তীতে আপনাকে অনুশোচনা করতে হয়, অনুতাপ করতে হয়। আমার পরামর্শ হলো শনির এই দৃষ্টিকে ইতিবাচকভাবে নেওয়া শিখতে হবে। অর্থাৎ আপনি দেখবেন আপনার মধ্যে একটা গাম্ভীর্যের ভাব এসেছে, অর্থাৎ জীবনের দেখার যে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ এটি বদলেছে। আগে তো আপনি নিজের স্বার্থটা দেখতেন না, কিন্তু এখন আপনার মনে হবে যে নিজের নিজের জায়গাটাও একটু দেখা দরকার। অর্থাৎ অন্যকে তো আমরা যখন প্রসাদ বিতরণ করি বা কোনো কিছু দিই, দিন শেষে আমার নিজের হাতে কিছুই থাকে না। তো আপনি মানুষ হিসেবে এরকম, শেষ পর্যন্ত নিজের কাছে কিছু থাকে না। কিন্তু এরকম হলে আসলে প্রবলেম। আপনাকে আর একটু নিজের দিকটা একটু দেখতে হবে, আর একটু হিসাবি হতে হবে। তো শনির এই দৃষ্টি আপনাকে এইভাবে প্রভাবিত করবে, অর্থাৎ আপনি ব্যক্তি হিসেবে আরও বেশি দক্ষ, কুশলী এবং একটু গাম্ভীর্যপূর্ণ হয়ে উঠবেন। ফলে আপনার গুরুত্ব সর্বক্ষেত্রে বাড়বে। আপনি নিজে মিলিয়ে দেখবেন আপনার গুরুত্ব বাড়বে শুধুমাত্র এই গাম্ভীর্যের কারণে। এখানে শুক্র কোথায় থাকছে একটু দেখি এবার। শুক্রকে আমরা ফেব্রুয়ারি মাসের একেবারে শুরুতে মকরে দেখতে পাচ্ছি এবং চন্দ্রের নক্ষত্রে, অত্যন্ত শুভ। এবং এখান থেকে শুক্র চলে যাচ্ছে কুম্ভতে। যদিও শুক্র অনেকগুলো গ্রহ দ্বারা প্রভাবিত থাকবে, এই জন্য আপনার জন্য কিছু সতর্ক বার্তা আছে এই মাসে। সতর্ক বার্তাটা হলো বিপদের কিছু আশঙ্কা। আপনি রাজযোগকারী গ্রহ শনি তার ঘরে থাকবেন, রাশির অধিপতি শুক্র হিসেবে তার ঘরে থাকবেন, অর্থাৎ মকর কুম্ভে আপনার যাতায়াত থাকবে। কিন্তু প্রবলেমটা হলো শুক্র সাধারণত অন্যান্য গ্রহ দ্বারা প্রভাবিত থাকলে কিছুটা তার ফল থেকে সরে যায়, অর্থাৎ শুক্র দুষ্ট হয়ে যায়। এই জন্য বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্রভাবিত হয়ে নিজের চরিত্রের স্খলন হতে পারে, এই পসিবিলিটি অনেক অনেক বেশি। এখানে গত মাসে আমি বলেছিলাম যে শুক্র বৃহস্পতির বিপরীতে থাকার কারণে বেশ কিছুটা সুবিধা পাচ্ছেন অনেকগুলো গ্রহ।
যদিও যুক্ত ছিল, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনার চরিত্র নিজের নিয়ন্ত্রণে আপনি রাখতে পেরেছিলেন, কিন্তু এখন পরিস্থিতি কঠিন। এখানে মঙ্গল তুঙ্গি আছে, তুঙ্গি মঙ্গলের সাথে শুক্রের অবস্থান, এটি বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা প্রভাবিত হওয়াকে নির্দেশ করে। তবে কর্মক্ষেত্র ভালো, আপনি আপনার দক্ষতা সংক্রান্ত যে কোনো বিষয়, অর্থাৎ আইসিটি বা টেকনোলজি এর সাথে সম্পর্কিত বিষয়, যা বুদ্ধিবৃত্তির সাথে সম্পর্কিত বিষয়, গাড়ি, তারপরে হচ্ছে সূক্ষ্ম যন্ত্রপাতি, এগুলোর সাথে থাকলে আপনি অবশ্যই ভালো করবেন, ওই দিকে কোনো সমস্যা নেই। কিন্তু নিজের চরিত্রের বিষয়ে একটু সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছি। এক্ষেত্রে নানা রকমের উটকো পরিস্থিতিতে পড়তে হতে পারে আপনাকে, এবং সেখানে শ্লীলতাহানি হওয়ার সম্ভাবনা আছে। আপনার অর্থভাগ্য, কর্মভাগ্য এগুলো ভালো, কিন্তু এই জায়গাটা প্রবলেম আছে। তো দেখবেন এই সময় ধর্ষণের মাত্রা বাড়বে, বোমা নিক্ষেপ, তারপরে হচ্ছে খুন, তারপরে কোথাও কারোর উপর আক্রমণ করা, মানুষে হানাহানি, আর রাজনৈতিক অস্থিতিশীলতা এগুলো থাকছে। কিন্তু এগুলো থাকছে ওই কারণেই যে এই এতগুলো গ্রহ একসাথে যুক্ত হলো, এই কারণে। কিন্তু রাজ্যকারী গ্রহ তার ঘরে অবস্থানজনিত কারণে শুক্র শুভ আছে ওইখানে, ওই ক্ষেত্র দিয়ে শুভ। একজন মানুষের অনেক টাকা থাকতে পারে, কিন্তু তার সম্মান নাও থাকতে পারে। এই বিষয়টা এরকম যে এই সময় আপনার অর্থগত দিক ভালো, কর্মের দিক ভালো, প্রতিষ্ঠা, যশ, যত কিছুই বলে সব কিছুই আছে, কিন্তু আপনাকে অন্য কেউ প্রভাবিত করতে পারে, করে আপনার চরিত্রের উপর কালিমা লেপে দিতে পারে। বিষয়টা এরকম, তো একটু সাবধান থাকবেন। এই বিষয়টা আমি অনেকক্ষণ ধরে কথা বললাম এই বিষয় নিয়ে, এটা সিরিয়াস বিষয়। আমরা শুক্রকে এর পরবর্তীতে মানে 6 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি কুম্ভতে রাহু, বুধ, শুক্র একত্রে আছে, আবার এদিকে রবি, মঙ্গল, মকর একত্রে আছে। ফলে শুক্র রাহু বুধের সাথে থাকা প্রেম সংক্রান্ত বিষয়ে ইঙ্গিত দেয়। এই জন্য আমার ধারণা যে আপনাদের এখানে প্রেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি মনে করছি যে যারা প্রেম করতে চাচ্ছেন বা এরকম সম্বন্ধে আছেন, তাদের এই বিষয়টা জোরদার হবে, এবং একাধিক রিলেশন হওয়ার চান্স আছে। অর্থাৎ আপনি অন্য সময়গুলোতে যেরকম ছিলেন, এই সময়টা কিন্তু তার চেয়ে কিছুটা ভিন্ন, কারণ এখানে রাহুর সাথে যুক্ত পরিস্থিতি, রাহু যুক্ত, যার কারণে যা কিছুই হবে সেটা কেউ যেন একটু ঠেলে দিচ্ছে। বিষয়টা এরকম, আপনাকে যেন কেউ ঠেলে দিচ্ছে। আপনি সম্পর্ক করতে যাচ্ছেন, হয়তো ওই দিক থেকে একটু বেশি সাড়া পাওয়া যাচ্ছে, এরকম বিষয়গুলো এরকম হবে। আবার একাধিক রিলেশনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বিভ্রান্ত হচ্ছেন, কোন রিলেশন করবেন কোনটা করবেন না, এরকম বিভ্রান্তি। তো ওই রিলেশন সংক্রান্ত বিষয়ে আপনাকে একটু সাবধান থাকতে হবে। আপনি রিলেশন কন্টিনিউ করতে পারেন, কিন্তু নিজের জাজমেন্ট যেন হারিয়ে ফেলেন না, কারণ আপনার শুক্র চন্দ্রের প্রভাব যুক্ত হওয়ার কারণে আপনাকে প্রতারিত হতে পারে, প্রতারণার শিকার হতে পারেন, এই সম্ভাবনা বেশি। কারণ এই সময়ে, এই 6 তারিখের পর থেকে মানুষের বুদ্ধিমত্তা বাড়বে, কাম ভাব বাড়বে, এবং অন্যকে সেক্সুয়ালি কি করে ইউজ করা যায় এই প্রবণতা অনেক বাড়বে। কত তারিখ থেকে বাড়বে? ফেব্রুয়ারির 6 তারিখ থেকে। ফেব্রুয়ারির 6 তারিখ থেকে যে এই প্রভাবগুলো বাড়ছে, এইটা যে শুধুমাত্র আপনার সাথে হবে বিষয়টা এরকম না। আপনি চারিপাশে দেখবেন আর ধর্ষণের মাত্রা, শ্লীলতাহানির মাত্রা, বিশেষ করে যৌন হয়রানি কি পরিমাণে বাড়বে নিজেই দেখবেন। তো আপনাকে সাবধান থাকতে হবে। আর আমরা এখন চন্দ্র সাপেক্ষে দেখি যে কোন কোন দিনগুলোতে আপনার বিপদ আপদের মাত্রা বেশি আছে। তো এক্ষেত্রে আমরা চন্দ্রকে বিবেচনায় নেব। চন্দ্র ফেব্রুয়ারি মাসের একেবারে শুরুর তারিখেই দেখতে পাচ্ছি চন্দ্র একেবারে কর্কটে, শনির নক্ষত্রে আছে। তো আমরা এখানে একেবারে
টোটালি ইতিবাচক কয়েকটা দিন বের করব খুঁজে, আর টোটালি নেতিবাচক দিন খুঁজে বের করব, আর বাকি দিনগুলোকে এভারেজ হিসেবে দেখাবো। তো সেই হিসাবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখকে আমি ইতিবাচকভাবে দেখছি। আর এই পাশে দিন হিসাবে ধরুন 3, 3, 4, 3, 4, 5, 3, 4, 5 এই দিনটা আপনার জন্য বেশ সাবধানে থাকার মতো সময়। কারণ হচ্ছে এই সময়ে চন্দ্র কেতুর উপর দিয়ে যাবে। এখানে আপনার ওই যে রিলেশন সংক্রান্ত বিষয়ের যে বিভ্রান্তি, সেগুলো কিন্তু আসতে পারে। তো এখানে একটু সাবধান থাকতে হবে। আবার যদিও আপনি মাথা গরম করেন না, কিন্তু এখানে মাথা গরম করে ফেলার কিন্তু সম্ভাবনা আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখতে পাই চন্দ্র যখন মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ 15, 16, 17 এই যে দিনগুলো, এখান থেকে আমরা ধরবো 15 থেকে 21 তারিখ পর্যন্ত। 15 থেকে 15, 16, 17, 18, 19, 20, 21 এই দিনগুলো সাবধানে থাকার সময় আপনার জন্য। কোনো বিশেষ শুভ কাজ যেগুলো মানে নতুন করে শুরু করতে চাচ্ছেন, এই সময়ের ভিতরে না রাখাই ভালো। কারণ এটা বেশ রিস্কি একটা টাইম, এবং শুধু আপনার জন্য না, এটা অন্যান্যদের জন্যও রিস্কি টাইম। মাসের একেবারে শেষ দিকে গ্রহ নক্ষত্র একত্র হয়ে যাচ্ছে। এই যে দেখুন, কুম্ভতে 28 তারিখের দিকে গেলে মঙ্গল, রাহু, রবি, বুধ, শুক্র এরকম অনেকগুলো গ্রহ একসাথে আছে। তো শুক্র সাপেক্ষে হিসাব করলে দেখা যায় শুক্র যদি বিশেষ করে কোনো শত্রু গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে যায়, তাহলে সেটি শুভ নয়। এখানে আমরা রবিকে দেখতে পাচ্ছি, রবি শুক্রের সাথে, এবং রাহুকে আমরা শুক্রের সাথে শুভ ফল হিসাবে ধরবো না। কর্মক্ষেত্র সেটা ভিন্ন, কিন্তু চারিত্রিক দিক থেকে এটা শুভ নয়। আর মঙ্গল আছে, এটাও কিন্তু চারিত্রিক দিক দিয়ে শুভ নয়। তার মানে আমরা বুঝলাম ফেব্রুয়ারি মাসটা মানুষের জন্য বিশেষ করে তার চারিত্রিক যে ত্রুটি, এইগুলো বেশি ঘটাবে, চারিত্রিক স্খলনটা বেশি ঘটবে, এবং এটা শ্লীলতাহানি এবং যৌন হয়রানির জন্য একটা বিশেষ একটা মাস হিসেবে আসছে আমাদের সামনে। আমরা অবশ্যই এই বিষয়ে সাবধান থাকার চেষ্টা করব। আর পড়ালেখার বিষয়ে যদি বলি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে বা যাদের ব্রেনটা বেশ ভালো, বিজনেস ব্যাকগ্রাউন্ডে, এরা বেশি ভালো করবে। তবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষকে বেশি ভালো করতে দেখা যাবে। এই সময়ে মানুষের মধ্যে গেম খেলার প্রতি আগ্রহ বাড়বে। যুদ্ধ বিগ্রহ যে সবসময় মাঠেই হবে এমন না, মনোজগতেও যুদ্ধ চলবে। অর্থাৎ মানুষের মধ্যে গেম খেলার প্রতি আগ্রহ বেড়ে যাবে। ইতিমধ্যে বেড়েছে এটা, কারণ হচ্ছে এই জানুয়ারিতেই এইগুলো একত্র হয়ে আছে, ধনু থেকেই স্টার্ট হয়েছে। তার মানে জানুয়ারিতে অলরেডি এগুলো চলছে এখন, এবং এটা সামনে আরও বাড়বে। এটা থাকবে এপ্রিল পর্যন্ত, এই প্রবণতাগুলো। তো এই সময়ে প্রাণহানি রয়েছে, বিশেষ করে পিতার স্বাস্থ্য প্রভাবিত হওয়ার মতো সময়। এই সময়ে মানুষ নানা রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। হার্ট অ্যাটাকে মানুষের মারা যাওয়ার মাত্রা বৃদ্ধি পেতে দেখা যায়। প্রেশার বাড়বে, হাই প্রেশার এটা বাড়তে দেখা যায়, এবং মানুষের মধ্যে টেনশনের মাত্রা বাড়তে দেখা যায়। তো আপনাকে পরামর্শ দেব যে যদিও আপনি মাথা গরম করেন না, আপনার গ্রহ নক্ষত্র জন্ম সময় কেমন আছে জানি না, কিন্তু জন্ম নক্ষত্র সাপেক্ষে আপনার মাথা গরম করার মতো থাকে না। মানে আপনি মাথা গরম করার মতো মানুষ না, আপনার নক্ষত্র এরকম না, কিন্তু এখানে পরিস্থিতিটা এরকম, মানে গ্রহ সংযোগটা এমন, যেখানে আপনি নানান গ্রহ দ্বারা প্রভাবিত হয়ে এবং নানা ধরনের পরিস্থিতি একত্রে সামাল দিতে গিয়ে মাথা আপনার গরম হতে পারে, এই সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনার প্রেশার থাকে তাহলে কিন্তু খুব সমস্যা। কারণ সাধারণত যাদের মাথা গরম হয় না,
তাদের মাথা যদি গরম হয় তাহলে তাদের হঠাৎই কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো সেরকম পসিবিলিটির দিকে আপনি যাচ্ছেন। এই ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সময়ে। আমি আপনাকে যে দিনগুলো সম্পর্কে সতর্ক করেছি, ওই দিনগুলোতে অবশ্যই আপনি সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই, এবং ব্যবসা বাণিজ্য, বিবাহ এই সংক্রান্ত বিষয়ে যদি চিন্তা করেন, এগুলোতে আমি বিশেষ প্রবলেম দেখছি না। তবে ওই যে বললাম, সম্পর্ক থাকুক বা না থাকুক, যৌন সংক্রান্ত বিষয়টা প্রভাবিত হবে। সেই ক্ষেত্রে আপনি যদি সংসার জীবনেও থাকেন, সংসার জীবন মানে বিবাহিত জীবনেও তো মানুষ ধর্ষণের শিকার হয় না? তো সেটাও কিন্তু আপনার জীবনে আসতে পারে, এই চান্স কিন্তু আছে। মোট কথা হচ্ছে এখানেই আপনি এই যৌন সংক্রান্ত বিষয়ে এখান থেকে সুখ শান্তি পাবেন, এই পসিবিলিটিটা টোটালি ডিপেন্ড করছে। অর্থাৎ যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, হয় আপনি এখান থেকে খুব বেশি সুখী হবেন অথবা খুব বেশি অসুখী হবেন, এই মাত্রাটা দেখা যায় এখানে। এখানে নেগেটিভিটির মাত্রাটাই বেশি, কারণ হচ্ছে এটা সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করবে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের সংসার জীবনে একটু মনোযোগী হবেন, কারণ আপনাদের চতুর্থ ঘর, এই চতুর্থ ঘরে কেতু আছে। আপনাদের এই রাশি থেকে চতুর্থ ঘরে কেতু আছে, যার কারণে মনের মধ্যে সবসময় একটা অশান্তি ভাব চলমান থাকতে পারে। এইটার সমাধান হচ্ছে একাকিত্বই এই সমস্ত সমাধান করতে পারে। অর্থাৎ মানুষ যখন নানা বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকে এবং তার সাথে তার এক্সপেকটেশন যুক্ত থাকে, তখনই এই অশান্তির বিষয়গুলো চলে আসে। একাকিত্ব আসলে প্রথমে খারাপ লাগে, কিন্তু আস্তে আস্তে ভিতরে আর অন্য কোনো কিছু ডিস্টার্ব করার সুযোগ পায় না, তখন মানুষ আস্তে আস্তে শান্ত হয় এবং ব্যালেন্সে চলে আসে তার জীবন। আমি রাশিফল এখানে শেষ করছি, তবে একটা উক্তি বিশ্লেষণ করছি, এবং এই উক্তি শেষে আমি একজন আমাদের ক্লায়েন্ট পাত্র হিসেবে আছেন, ইনি হচ্ছে পাত্রী খুঁজছেন। তো আপনাদের হাতে যদি কোনো পাত্রী থাকে যা তার কন্ডিশনের সাথে মেলে, তাহলে যোগাযোগ করতে পারেন। আমার সাথেও যোগাযোগ করতে পারেন, তার সাথেও যোগাযোগ করতে পারেন। তো এটা ভিডিও শেষে দেওয়া থাকবে, আপনারা যদি মন চায় দেখে নিতে পারেন। তো আমি জ্ঞানবাণীর একটা উক্তি বিশ্লেষণ করছি, যখন আপনারা একটু শুনবেন যদি সময় থাকে। 19 নম্বর উক্তি এখানে বলা আছে, ধর্ম কি তা যদি বুঝতে না পারো, তবে উত্তর খুঁজতে কবরে বা শ্মশানে যেও। আশা করি উক্তিটা বুঝতে পেরেছেন। এখানে বলতে চাচ্ছে, আমি যদি বুঝতেই না পারি যে ধর্ম আসলে কি, সেক্ষেত্রে আমাকে যেতে হবে কবরে অথবা শ্মশানে। কেন যেতে হবে? কারণ আমরা সবসময় বাঁচতে চাই, আমাদের কর্মকাণ্ডগুলোই এমন, আমরা সঞ্চয় করি, তার মানে আমরা বাঁচতে চাই। আমরা আমরা আগামী দিন যে মারা যাব না, এরকম কিন্তু চিন্তা আমরা করি না বলে আমাদের প্রত্যেকটা কাজ আমরা অনেক সময় রেখে দিই, আগামীকাল করব, তার মানে আগামীকাল আমি নিশ্চয়ই বেঁচে থাকবো নিশ্চয়ই, না হলে তুমি রেখে দিতাম না, তাই না? তো আমাদের কর্মকাণ্ডগুলোই এমন। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কর্মই এরকম হওয়ার কারণে আমরা ভবিষ্যতের সাথে যুক্ত থেকে যাই, যার কারণে এক্সপেকটেশন আমাদের যায় না, এবং এক্সপেকটেশনের কারণে আমাদের আশা আকাঙ্ক্ষার সাথে আমরা সংশ্লিষ্ট হয়ে পড়ি, অতৃপ্তির সাথে আমরা সংশ্লিষ্ট হয়ে পড়ি। এই জন্য আমরা সবসময় অসুখী থাকি, বিভ্রান্তিতে থাকি। তো ধর্ম কিন্তু আমাদেরকে সবসময় শান্তির পথ দেখায়। আমরা কোন ধর্মের কথা বলছি? প্রচলিত যে ধর্ম, যা বিভেদ সৃষ্টি করে, যা মানুষের মধ্যে বিচ্ছেদ তৈরি করে, মারামারি হানাহানির পথ দেখায়, আমি কিন্তু ওই ধর্মের কথা বলছিই না। ধর্ম একটাই, যে ধর্ম আপনাকে শান্ত করে, শান্তির পথ দেখায়, যেখানে কোনো নেতিবাচকতা নেই, সেটি হচ্ছে প্রকৃত ধর্ম। বর্তমান পৃথিবীতে যে ধর্ম আছে, আমি ধর্ম নিয়ে কোনো কথাই বলছি না। তো দেখুন, যখন আপনি বুঝতেই পারছেন না যে আসলে ধর্ম আসলে কি, আপনি নিজেকে প্রশ্ন করছেন, কোনো বই পড়ে বা কারোর বক্তৃতা শুনে, কারোর উপদেশ পরামর্শ শুনে আপনার আর কাজ হচ্ছে না,
আপনি কোনো কিছুতে আর আস্থা রাখতে পারছেন না, আপনি টোটালি এই সিস্টেমের উপরই হতাশ। এই সময়ে আপনাকে কি করতে হবে? এই বইয়ে বলা হচ্ছে আপনি চলে যাবেন শ্মশানে অথবা কবরে। কেন? এর কারণ হলো আপনি একটু নিজের নিজের যে চিন্তার গভীরতা সেটি একটু বৃদ্ধি করতে হবে আপনাকে, সেই স্তরে আপনাকে যেতে হবে। আপনি চিন্তা করুন তো, আপনি কাদের জন্য কাজ করছেন? আপনার সন্তানদের জন্য, আপনার পূর্বপুরুষের জন্য, এদের জন্যই তো। পূর্বপুরুষের ইচ্ছা পূরণ করছেন, আবার সন্তানদের ভবিষ্যৎ নির্মাণের চেষ্টা করছেন, নিজে বিশেষ কিছু উপভোগ করতে পারছেন না। আপনার আপনার যে পূর্বপুরুষ তারা তো ওই শ্মশানে কবরে ওখানেই তো শুয়ে আছে তারা, তাই না? ওইটাই তাদের গন্তব্য। তারাও আপনার মতো এক সময় ছিল, তারাও মনে করতো না যে তাদেরকে এখানে আসতে হবে। আপনিও একসময় ওখানেই যাবেন, কিন্তু আপনি এখনো মনে করতে পারছেন না যে আমি এখানে যেতে পারি, বিশ্বাস হচ্ছে না, তাদেরও বিশ্বাস হয়নি। কিন্তু দেখুন, তারা আপনাকে বাঁচানোর জন্য কি না করেছে, কত অধর্ম তারা করেছে আপনি দেখেন তো। ফ্যামিলির জন্য আমরা কি পরিমাণে পাপ করি, অধর্ম করি। ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমরা আহ, যে কোনো প্রকার পাপ করতে প্রস্তুত থাকি। যদি আপনার কেউ না থাকতো, আপনি একা থাকতেন, শুধুমাত্র একা, আপনার কোনো ফ্যামিলি নাই, কিচ্ছু নাই, দেখুন তো আপনি আপনি যে কাজগুলো আপনি করেন এগুলো আপনি করতেন কিনা? আসলে করতেন না। আপনার কাজের মধ্যে এই পাপের যে বিষয়গুলো এগুলো আসতোই না, কারণ দরকার নেই আপনার। একা একা বাঁচলে আর আপনার এমন কী বা লাগে? তো তাহলে দেখুন, যারা একা একা মানে মারা যাওয়ার পরে যারা একা শুয়ে আছে, তাদের জায়গায় আপনি একটু অবস্থান করে দেখুন, তাদেরকে কি কেউ খুঁজতে আসে? যাদের জন্য তারা এত কিছু করে গেল, তাদেরকে কি কেউ খুঁজতে আসে? আসে না। আপনাকেও কেউ খুঁজতে আসবে না। তো তখন আপনি যখন এটা রিয়েলাইজ করবেন আসলে তো আমাকে কেউ খুঁজতে আসবে না, আমি একা, এই সেন্স থেকে যদি একটু হিসাব করেন তাহলে মনে হয় বুঝতে পারবেন যে এই মুহূর্তে আপনার কি করা উচিত। আপনার এমন কোনো কাজ করার জন্য মরিয়া হওয়ার প্রয়োজন নেই যা যা করলে ভবিষ্যৎকে নির্মাণ করা হয় কিন্তু আপনি সুখী থাকেন না, আপনি তৃপ্ত হন না। আপনার হাতে তো সময় কম, আপনাকেও তো ওখানে গিয়ে শুতে হবে, আপনাকেও ওখানে গিয়ে থামতে হবে, কিন্তু আপনি এই মুহূর্তে জীবিত আছেন। তো সেই ক্ষেত্রে অন্যের ভবিষ্যৎ নির্মাণ করার জন্য আপনার এত ব্যস্ত হওয়ার দরকার নেই। তার হাত পা দেওয়া আছে, তার ভাগ্য আছে, সব কিছুই তার সাথে আছে, আপনি সহায়তা করতে পারেন, কিন্তু তার তার হাতে লাঠি হয়ে যেতে পারেন না আপনি। আমরা কিন্তু তাই করছি, আমরা অন্যের হাতের লাঠি হয়ে আছি। তারা আমাদের যেভাবে চালাচ্ছে আমরা ওইভাবেই চলছি। তো তাহলে ধর্ম কি প্রসঙ্গ যদি আমরা আবার পুনরাবতারণা করি তাহলে কিন্তু বেশ ক্লিয়ার হয়ে আসলো বিষয়টা, যে ধর্ম আসলে তাই যেখানে আমি আমার জীবনকে পরিপূর্ণভাবে শান্তিতে বাঁচবো, জীবনকে অনুভব করব। কারণ আমি এই জন্ম আর পাবো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, আমি পেয়েছি, অতএব এটা কিন্তু আমার বহু বহু জন্মের পুণ্যফল। তাহলে আপনি কারোর আদেশ পালন করবেন, নাকি নিজের বংশকে রক্ষা করার জন্য নানা রকমের পাপকর্ম করবেন, নাকি মারা যাওয়ার পরে আরও কিছু ভোগ করার জন্য বর্তমানে পাপকর্ম থেকে মানে নিজেকে সরিয়ে রাখবেন, যেখানে ভিতরে আরও বড় লোভ তৈরি হচ্ছে। আপনি এই মুহূর্তে কিছু ভোগ করছেন না, কিন্তু ভিতরে আপনার বিরাট লোভ, ওই একই জিনিস আপনি বহুবার ভোগ করে ফেলছেন কল্পনায়। তার মানে তো আপনি মানে সঠিক জীবন বাঁচছেন না এবং বড় ধরনের পাপের সাথে যুক্ত হচ্ছেন আপনি, অতএব এরকম করার কারণ নেই। তো তাহলে শ্মশানে বা কবরে গিয়ে আপনার নিজের ধর্ম সম্পর্কে কিন্তু বেশ একটা অনুভব আসছে, যে আমার আসলে এখানে এসেই আমাকে শেষ হতে হবে, অতএব আমার সময় এখন হেলাফেলা করে কাটানোর সময় নয়। আপনাকে নিজের জীবন পেয়েছেন, ওইটাকে গভীরভাবে অনুভব করে নিজেকে আবার যদি জন্ম হয় মানুষ হিসেবে যাতে জন্মাতে পারি সেই চেষ্টা করেই জীবনের সমাপ্তি টানা উচিত এবং সফলভাবে জীবন বাঁচা উচিত, অন্যের চাকর হয়ে নয়। এবং মারা যাওয়ার পরে আমি আরও কিছু ভোগ করব, ওই ভোগের আকাঙ্ক্ষা ত্যাগ করা উচিত। এবং এই জীবিত থাকতেই আমি কোন জিনিসকে কীভাবে ভোগ করতে পারি সেই বিষয়েও নিজের অনুভূতিকে নিজের সাথে নিজেকে মূলত পরিচয় করানো উচিত। আমার মনে হয় যে
এই জিনিসটা মানুষ তখনই অনুভব করতে পারে যখন সে একা হয় এবং যখন সে এমন একটা পরিস্থিতিতে থাকে যেখানে শূন্যতা তাকে ঘিরে রেখেছে। অনেক মানুষের ভিড়ে, অনেক মানুষের সাপোর্টে এই জিনিসগুলো কখনো সম্ভব হয় না। নির্জনে একাকিত্বে এই অনুভব একমাত্র সম্ভব। এই জন্যই বলা হয়েছে চলে যান কবরে অথবা শ্মশানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি চন্দন বিশ্বাস। মানিকগঞ্জ জেলার শিবালয় থানা আমার বাড়ি। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে। এখন কর্মরত আছি সোনালী ব্যাংকে অফিসার ক্যাশ পদে। আমার জন্ম 1991 সনে। আমার শারীরিক উচ্চতা 5 ফিট। আমার প্রিয় শখ হচ্ছে বই পড়া, গান শোনা, বন্ধুদের সাথে গল্প করা, ঘোরাঘুরি করা, ভ্রমণ করা, এরকম। আমি আমার বাবা মার সাথে বাড়িতেই থাকি। আর বাবা একজন শিক্ষক ছিলেন, আমার মা সাংসারিক দায়িত্ব সামলান। আমার এক ছোট বোন আছে, ওর 5-6 বছর বিয়ে হয়ে গেছে। আমি এখন আমার জীবন সঙ্গিনী খুঁজতে চেষ্টা করছি। আমি চাচ্ছি যে আমার জীবন সঙ্গিনী অনার্স বা মাস্টার্স কমপ্লিট করা থাকুক, কীরকম সে চাকরিজীবী হতে পারে, কিংবা সে যদি ভবিষ্যতে চাকরি করতে চায় তাহলে কোনো প্রবলেম নেই, আমি তাকে সমর্থন করব। আর জীবনসঙ্গী হতে হবে নম্র, ভদ্র এবং ইতিবাচক মনোভাব সম্পন্ন। আমি এরকমই প্রত্যাশা করছি। নমস্কার।